অথবা জ্যামিতিকভাবে বা রেখাচিত্রের দ্বারা লেখা যায়। খেয়াল করো প্রতীক দ্বারা আমরা কিভাবে করে প্রকাশ করি। একটা ভেক্টরকে যখন আমি খাতার মধ্যে লিখব, যখন আমি ম্যাথমেটিক্যাল লিখব, তখন তো আমাকে আলাদা করতে পারতে হবে যে এটা একটা স্কেলার রাশি, এইটা একটা ভেক্টর রাশি। না হলে তো আমি সমীকরণ লিখলে বুঝবই না। সমীকরণ লিখলে তো আমাকে আলাদা করতে হবে না কোনটা স্কেলার কোনটা ভেক্টর। সেটার জন্য দেখো কোন একটা ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে। এটা মনে করো একটা ভেক্টর রাশির প্রকাশ, এটা একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে উপরে আমরা একটা অ্যারো সাইন দিয়ে দেখাতে পারি। এর মানে কি যদি কনফিউজড হয়ে যাও তাহলে দেখো মনে করো ফোর্স, ফোর্স একটা ভেক্টর রাশি না, এফ দিয়ে প্রকাশ করে। সো আমরা এটাকে ভেক্টর যেহেতু এটা, তাই এটার লেখার পরপরই উপরে একটা অ্যারো সাইন দিয়ে দিব। নর্মাল প্র্যাকটিস এইটাই, এটাই সবাই, এই প্র্যাকটিসটাই সবার। এছাড়া আরো অনেকভাবে লেখা যায়। তুমি চাইলে উপরে জাস্ট একটা দাগ দিয়ে ভেক্টর আকারে প্রকাশ করতে পারো, তুমি চাইলে এর নিচে একটা দাগ দিয়ে প্রকাশ করতে পারো, অথবা আরেকটা উপায় লেখা যায়, কিন্তু এইটা খাতায় কখনো এভাবে লিখতে হয় না। এইটা হচ্ছে একটু বোল্ড করে লেখা। এইটা শুধুমাত্র লিখতে পারবে বইওয়ালারা, এইটা শুধুমাত্র বইয়ের ফন্ট। বইতে দেখবা যেগুলা ভেক্টর রাশি সেগুলাকে একটু বোল্ড করে রাখা হয়, এইগুলাকে একটু বোল্ড করে লেখা হয়, কিন্তু আমরা কখনোই খাতার মধ্যে এরকম বোল্ড করার জন্য হিজিবিজি করে আঁকবো না, দেখতে বিচ্ছিরি লাগবে। তো আমরা কোনটা ফলো করব, সবসময় এটা ফলো করব। এইটা ফলো করাটা একটু রিস্কি, কারণ তুমি যখন গড় বেগ পড়বা, তোমরা জানো গড় বেগের সময় কিন্তু উপরে একটা বার সাইন দেওয়া হয়, তাহলে তো মিক্সড হয়ে যাবে কোনটা গড়ের জন্য দিছি কোনটা ভেক্টরের জন্য দিছি, তাই ঝামেলা। সো এই জন্য সবসময় আমরা কিন্তু এইখানে এইটাই ফলো করব। এটা কখনকার বেলায়, ধরো আমি সূত্র লিখলাম এফ সমান সমান এম এ, তাইলে আমি দেখো এখান থেকে বুঝতে পারতেছি সমীকরণটা দেখে ক্লিয়ারলি, ও আচ্ছা এম এর উপরে ভেক্টর নাই তাইলে এটা স্কেলার, এফ এর উপরে ভেক্টর আছে এটা একটা ভেক্টর, এর উপরে ভেক্টর আছে তাহলে এটা একটা ভেক্টর রাশি। বুঝতে পারছো? সো এই জন্য আমাদের এই চিহ্ন দেওয়াটা গুরুত্বপূর্ণ, তা না হলে আমি একটা সমীকরণ দেখে কখনো বুঝতে পারবো না কোনটা স্কেলার কোনটা ভেক্টর। ক্লিয়ার? এখন দেখো জ্যামিতিকভাবে বা রেখাচিত্রের দ্বারা, জ্যামিতিকভাবে বা রেখাচিত্রের দ্বারা, খেয়াল করো রেখাচিত্রের দ্বারা কিভাবে করে আমরা একটা ভেক্টরকে লিখতে পারবো, প্রকাশ করতে পারবো। খেয়াল করো একটা ভেক্টর মান আছে, তার দিক আছে। জ্যামিতিকভাবে এটাকে প্রকাশ করার জন্য আমি কি এখানে চাঁদা নিয়ে আসবো, আমি কি এখানে কাটা কম্পাস নিয়ে আসবো? না, জাস্ট একটা স্কেল হলেই হবে। নর্মালি তো আর হাতে নাতে স্কেল লাগে না, কি করতে হয় একটা অ্যারো চিহ্ন দিয়ে দিতে হয়। দেখো এই অ্যারোটা মানে কি বোঝায়। মনে করো আমি বললাম যে কোনো একজন লোক, তার সরণ হলো এই 20 মিটার, সরণ হলো 20 মিটার। এখানে যে দৈর্ঘ্যটা আছে না, এখানে যে দৈর্ঘ্যটা আছে না, এই দৈর্ঘ্যটা দিয়ে তার মান প্রকাশ করে। আমি একটু এটা লিখে দেই, এই দৈর্ঘ্যটা দিয়ে ভেক্টরের মান কেমন সেইটা প্রকাশিত হয়, দৈর্ঘ্যটা দিয়ে ভেক্টরের মান কেমন সেইটা প্রকাশিত হয়। এবং এখানে যে অ্যারো সাইনটা আছে ভাইয়া, এখানে যে অ্যারো সাইনটা আছে, এই অ্যারো সাইনটা দিয়ে প্রকাশিত হয় ভেক্টরটা কোন দিকে কাজ করছে, ভেক্টরটা কোন দিকে কাজ করছে। একটা ভেক্টরের অনেকগুলো অংশ আছে, দেখো যেমন এইখানে যে অংশটা আছে এই অংশটাকে আমরা বলি ভেক্টরের পাদবিন্দু, ভেক্টরের পাদবিন্দু। এটাকে ইংরেজিতে বলা হয়, এটা হলো ভেক্টরের টেইল, টেইল। এইখানে যে ভেক্টরের অংশটা আছে এইটাকে বলা হয় ভেক্টরের আদি বিন্দু, এইটাকে বলা হয় একটা ভেক্টরের আদি বিন্দু। এবং এটার আরেকটা নাম আছে, সেটা ইংরেজিতে বলে হেড। এবং এই ভেক্টরের দৈর্ঘ্য দিয়ে তার মানটাকে বোঝায়, অ্যারো সাইন দিয়ে তার দিকটাকে বোঝায়। এর থেকে সহজ জিনিস আর দুনিয়ায় আছে বলো? আমি যদি বলতে চাই যে ভাইয়া এইখানে একটা বস্তুর উপর একটা বল কাজ করছে, একটা বল কাজ করছে, তাহলে দেখো একটা ফোর্স নাকি এই বস্তুটার উপরে কাজ করছে। আমি যদি এই দিক বরাবর ফোর্স দেই, তাহলে দেখো তো ছবি দেখেই বোঝা যাচ্ছে না বলটা কোন দিকে কাজ করছে? দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ উপরের দিকে যেহেতু, তাহলে ফোর্সটা উপরের দিকে কাজ করছে। আমি যদি বলি না ভাই ফোর্সটা এই দিক বরাবর কাজ করছে, একটা ফোর্স আরেকটা ফোর্স মনে করেন এই দিক বরাবর কাজ করছে, তাহলে কি আমি দেখেই বুঝতে পারছি না যে এই মাসুম বস্তুটার উপরে, এই মাসুম বস্তুটার উপরে কোন দিক বরাবর ফোর্স কাজ করছে? ডান দিক বরাবর ফোর্স কাজ করছে। তাহলে ভাই এখানে একটা জিনিস বলো তো, এই যে ফোর্স যেটা আমরা লিখলাম, এইটা দেখো এইটার সাইজটা ছোট আর এইটার সাইজটা বড়। সো তাহলে আমাকে বলো তো
এর মান যদি হয় ধরো 2 নিউটন, তাহলে এর মানটা কত হতে পারে? এটার মান কি 1 নিউটন হবে কখনো? এটার মান কি 0.5 নিউটন হতে পারে কখনো? এটার মান কি 1.5 নিউটন হতে পারে কখনো? এটার মান সব সময় কিন্তু 2 এর থেকে বড় হবে। কেন বড় হবে? কারণটা কি? কারণ ভাই এইটার দৈর্ঘ্য ছোট, দৈর্ঘ্য দিয়ে যেহেতু মানটা প্রকাশিত হয়, এর দৈর্ঘ্য যেহেতু ছোট, এর দৈর্ঘ্য দেখেন তার তুলনায় কত বড়। তাহলে অবশ্যই এরা কিন্তু হবে না, এরা হবে না। কারা হবে? হইতে পারে এটা হচ্ছে 10 নিউটন, কারণ দেখো এর থেকে কিন্তু অনেক বড়, তো প্রপোর্শনালি বাড়বে। যদি এটার থেকে এটা 5 গুণ বড় হয় তাহলে 10 নিউটন, যদি হয় না ভাই এটার থেকে এটা 2.5 গুণ বড় বা এটার থেকে 3 গুণ বড়, তাহলে হ্যাঁ ঠিক আছে 3 দুগুণে 6 নিউটন। তাহলে বুঝতে পারছো? তাহলে সাইজটা দিয়ে আমরা ভেক্টরের মান কেমন সেটা বুঝতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাদের ওই আর্কাইভ ক্লাস কিন্তু আপলোড করা হয়ে গেছে, এবং ক্লাসের যে স্লাইড গত বছরের সেগুলোও কিন্তু আপলোড করা হয়ে গেছে। বুঝতে পেরেছো? ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, গেল। হ্যাঁ, আদিবিন্দুও বলা যায়। ও সরি সরি সরি, এটা এটা একটু কারেক্ট করে নাও, সরি। আদিবিন্দু, পাদবিন্দু বা আদিবিন্দু বলে এটাকে। সরি সরি সরি, এইটা একটু ঠিক করে নাও, ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে দুঃখিত। এইটাকে আমরা পাদবিন্দু বলতে পারি বা আদিবিন্দু বলতে পারি। আদিবিন্দু বা, ঠিক আছে, এটাকে আমরা আদিবিন্দু বা পাদবিন্দু যে কোনো একটা বলতে পারি। আর এইটাকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, সরি সরি সরি, এটা লিখতে আমার ভুল হয়ে গেছে বাচ্চারা। এটাকে আমরা বলি কি? শীর্ষবিন্দু। এটা আদিবিন্দু, যেখান থেকে শুরু হয়েছে পয়েন্টটা সেটাকে বলছি আদিবিন্দু বা পাদবিন্দু, এবং যেখানে গিয়ে শেষ হয়েছে ওইটাকে আমরা বলছি শীর্ষবিন্দু। ঠিক আছে, এটাকে আমরা বলছি শীর্ষবিন্দু। ওকে, বুঝলাম। ঠিক আছে ভাই, বায়োলজি সাইকেল নাই? হ্যাঁ, বায়োলজি সাইকেলও আছে, চলে আসবে, এখনো যদি না আসে তাহলে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, গেল। তাহলে আমরা বুঝলাম যে জ্যামিতিকভাবে কিভাবে প্রকাশ করতে হয় এবং কিভাবে প্রতীক দ্বারা ভেক্টরকে প্রকাশ করতে হয়। দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস ভাই এইগুলা। এইবার আসো, আমরা এখন যা কিছু নিয়ে আলোচনা করব এইটা হচ্ছে পুরা ইন্টার লাইফের সবচেয়ে সহজ সহজ কিছু জিনিস। বুঝতে পারছো? পুরা ইন্টার লাইফে এর থেকে সহজ জিনিস আর নাই, বিশ্বাস করো, আর একটাও নাই। সো দেখো, এইখানে আমরা বিশেষ টাইপের কয়েকটা ভেক্টরের কথা শুনবো, বিশেষ বিশেষ কিছু ভেক্টরের কথা শুনবো। যেমন এখানে আছে সমান ভেক্টর। ভাইয়া সমান ভেক্টর কাদেরকে বলে? সমান ভেক্টর হচ্ছে, মনে করো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরের মানও সমান, দিকও একই দিকে। যদি এমনটা হয় তাহলে আমরা তাদেরকে বলি সমান ভেক্টর। মনোযোগ দিয়ে শোনো, এগুলা খাতায় তুলে ফেলো, জাস্ট এইটুকু নোট তুলে ফেলো। যদি আমরা দেখি দুইটা ভেক্টর মান দেখো সাইজ একই রকম, দিক একদম একই দিকে, এটাও পূর্ব দিকে নির্দেশ করলে এটাও পূর্ব দিকে নির্দেশ করছে, মানও সেম, দিকও সেম, তাহলে এদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো। তাইলে ভাইয়া যদি এমন হয় যে ধরেন এই ভেক্টরটা মানে বোঝাচ্ছে 2 মিটার পার সেকেন্ডের একটা বেগ, আর এই ভেক্টরটা মানে বোঝাচ্ছে 2 নিউটন, তাহলে কি ভাইয়া এদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো? এরা কি সমান বা ইকুয়াল ভেক্টর হবে? উত্তর হলো এরা কিন্তু সমান ভেক্টর না, সমান ভেক্টর নয়, সমান ভেক্টর নয়। এটা খেয়াল রেখো, কেন সমান ভেক্টর না? কারণ সমান ভেক্টর হওয়ার একটা বড় শর্ত হচ্ছে তাদেরকে সমজাতীয় হতে হবে। অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমান হতে হয় তাহলে এইটা দিয়ে যদি আমি নিউটন প্রকাশ করি, এই ভেক্টর যদি এটার সমান হতে হয় তাহলে এইটাকেও আমার 2 নিউটনই প্রকাশ করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? অর্থাৎ দুইটা আলাদা আলাদা রাশি আমি নির্দেশ করতে পারবো না, সমরাশির হতে হবে আর কি, দুইটা একই রাশি হতে হবে। অর্থাৎ যদি এমন হয় যে এটা 2 নিউটন এটাও 2 নিউটন, ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারবো যে এরা দুইটা কিন্তু সমান ভেক্টর, এরা দুইটা সমান ভেক্টর, কোনো সমস্যা নাই, সুন্দর। এদেরকে আমরা বলতে পারি এরা হলো সমান ভেক্টর, কিন্তু এরা সমান ভেক্টর না। দেখো মান সমান, দিক সমান, একই রকম, কিন্তু একটার একক মিটার পার সেকেন্ড আর একটার একক নিউটন। বুঝতে পারছো? দেখো